স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। বিএনপি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে এখনই গণহত্যা বন্ধ না করলে অবিলম্বে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যার দায়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি ছাত্রদলের। ইহুদি পণ্য বর্জনের ডাক দিয়েছে সংগঠনটি। এদিকে ক্লাস বর্জন করে আজও সারা দেশে চলছে ছাত্রদলের বিক্ষোভ। ফিলিস্তিনের মুসলিমদের রক্ষায় মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিপীড়িতদের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরও জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ছাড়িয়েছে 50,000-এরও বেশি। গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সভায় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। গাজা এবং রাফাতে যে বর্বরচিত হামলা হচ্ছে সেটি আজকের মধ্যে বন্ধ হওয়ার আমরা দাবি জানাচ্ছি। ইসরায়েলের পক্ষে না দাঁড়াতে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যা থামাতে তাদের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান তিনি। ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। তিনি বলেন, গণহত্যা বন্ধে সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিলিস্তিনি জনগণের পক্ষে আছে বলেও জানান তিনি। জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফিলিস্তিনের মুসলিমদের রক্ষায় মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিপীড়িতদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতাই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গাজায় বর্বর হামলার প্রতিবাদে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বাটা জুতার শোরুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের আটক করা হচ্ছে। সোমবার রাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 14 জনকে আটক করে মহানগর পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, তৌহিদি জনতার ব্যানারে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে না পারলেও পরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আটক করা হয়। অন্যদের আটক করতে অভিযান চলছে। খুলনায় বাটার শোরুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করা হয়। রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। গাজীপুরে ভাঙচুরের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানায় সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিভাগীয় ও জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। গাজা ও রাফায় চলমান ইসরায়েলের বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় পেতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ সময় গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা, পাবনা ও সিরাজগঞ্জে। একই প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল। ইহুদি জাতিদের কাছে একটা মেসেজ দিতে চাই, মুসলিম জাতি যদি খেপে যায় ইহুদি জাতির ধ্বংস অনিবার্য। আমরা মুসলিম হয়ে মুসলিমদের প্রতি এই অত্যাচার মেনে নিতে পারছি না। ফিলিস্তিনিদের সমর্থনে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে কুমিল্লা নগরীর পূর্বালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদল। ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ হয়েছে দক্ষিণের জেলাগুলোতেও। পটুয়াখালী শহরের ঝাউতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরেও। এদিকে ইসরায়েল আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ ও লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে গাজায় বর্বরোচিত গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান জানান রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা। এছাড়া ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে ভোলার দৌলত খান, ঢাকার ধামরাই, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নাটোরে ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ, RTV। পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে কথা জানান তিনি। আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। বাটা ও KFCর ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে আটক করা হয়েছে জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পয়লা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ তুলে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে, যেহেতু সময় তো আছে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্ত নেয়। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে, এটা এর আগেও বলছি আমরা। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার লাভবান হবে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালের সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এতে উভয় পক্ষ লাভবান হবে বলেও মনে করেন তিনি। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। তো আমরা ওইটার উপরে কাজ করছি। আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। এবং বিষয় ব্যবস্থাটা তো অতি পরিবর্তনশীল একটা বিষয়। আমেরিকান প্রশাসন বলেছে যে যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও 50% দিতে পারে। তো এই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। উন্মোচিত হল মহাকাশ গবেষণার পথ। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করেছে বাংলাদেশ। এছাড়া চলতি বছরে $100 কোটি বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। শিগগিরই বিনিয়োগ বান্ধব নতুন জ্বালানি নীতিও প্রকাশ করা হবে। বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আরও জানাচ্ছেন আশিকুল আলম। বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ ৩৬ বিনিয়োগকারী। এ সময় বিনিয়োগের সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ খতিয়ে দেখেন তারা। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, বিনিয়োগকারীদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে। অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে, যে বিনিয়োগকারীরা আসছেন, ওনারা মূলত এসেছেন চায়না, জাপান, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র
এই দেশগুলো থেকে, পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন। ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে। বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বিনিয়োগ বান্ধব কর্মপরিবেশ তৈরি করবে সরকার। আমরা 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। বাংলাদেশি একজন, আমাদের যদি এন্ড গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। 10 বছর পর বাংলাদেশ কেমন হবে সেই আভাসের পাশাপাশি বাংলাদেশের ব্যাপারে বিশ্বের ধারণা এই সামিটের মাধ্যমে পরিবর্তন করা হবে বলে জানান আশিক চৌধুরী। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের আশিকুল আলম, RTV, ঢাকা। চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য প্রাতরাশের বৈঠকের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় চীন ও কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতিনিধির বৈঠকে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। আর কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। এদিকে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার ভ্লাদিমির কাচবেকভো দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। তবে প্রবাসীদের ভোটারদের ভোট প্রক্রিয়া বেশ জটিল হওয়ায় বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও পাইলট আকারে ভোটের ব্যবস্থা করা হবে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বর্তমানে কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে, সেগুলো হলো পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং। খুব দ্রুত কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা নির্ধারণ করা হবে। সরকার চায় প্রবাসীদের ভোটের সুযোগ রাখা, সেই অনুযায়ী আমরাও চেষ্টা করছি কিভাবে তাদের ভোটার করা হবে, কোন পদ্ধতিতে ভোট হবে সেটি নিয়ে পর্যালোচনা করছি। 3টি পদ্ধতি বের করেছি, এখানে অনেক দেশ জড়িত, সব দেশের সঙ্গে কাজ করে ভোট নিশ্চিত করা অনেক জটিল বিষয়। তারপরও আশা করি স্বল্প পরিসরে আমরা প্রথমবার প্রবাসী ভোটের ব্যবস্থা করতে পারবো। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না করার পক্ষে মত দিয়েছে নাগরিক ঐক্য। বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত দলের প্রেসিডিয়াম সদস্য জিনুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে নাগরিক ঐক্যর প্রতিনিধি দল বৈঠক করে এই মতামত জানান। সভা শেষে জিনুর আহমেদ বলেন, প্রচলিত সংসদ ব্যবস্থা ও আগের নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন চান তারা, তবে সংরক্ষিত মহিলা আসন 100 করার পক্ষে মত দিয়েছেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জাতীয় সনদ করা হবে। কিছু কিছু আপনাদের ঐকমত্য আছে, কিছু কিছু ভিন্ন মত আছে, সেগুলি নিয়ে আমরা কথা বলবো এবং আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার মধ্য দিয়ে আমরা একটি জায়গায় দাঁড়াতে পারবো যেখানে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারবো। আগের যে চারনীতি, সেই চারনীতির মধ্যেই আমরা থাকতে চাই, কারণ ওইটাতে যত বেশি আমরা মেলে ধরবো, বেশি করবো, তাইলে পরে আমরা আর এটারে আগের জায়গায় আনতে পারবো না, পরে ভালো করতে গিয়ে আরও খারাপ হয়ে যেতে পারে। দ্বিকক্ষ আমরা পার্লামেন্ট চাচ্ছি না, আমরা 1 ইউনিট পার্লামেন্ট চাচ্ছি। আমরা বলছি 1 ইউনিট পার্লামেন্টের ভিত্তিতেই এই সিকিউরিটি কাউন্সিলটা হোক। অরাজনৈতিক বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার হওয়া অর্থ ফেরানোর সবচেয়ে বড় সুযোগ। তাই সরকারকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ টাকা পাচারের সাহস না পায়। আরটিভিকে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এজন্য কাজের গতি বাড়ানোর তাগিদ তাদের। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান।
আওয়ামী লীগ আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতে রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্থতাভোগী বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে যার পরিমাণ বছরে গড়ে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের অন্যতম পাচার অর্থ ফেরত আনা। অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন, বাংলাদেশ ব্যাংক টাকা ফেরাতে সঠিক পথেই আছে। পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে তার অধীনে আমরা কিন্তু অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে পারি। কারণ এই দুটো জায়গাতে আসলে কাজ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে 30টা ফার্মের সঙ্গে আসলে কথাবার্তা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে আসলে কিছু ফার্মকে নিয়োগ দেওয়া হবে যারা লিগ্যাল কাজগুলো করবে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে খুবই সিনসিয়ার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন, তবে প্রক্রিয়া চলমান রাখতে পারলে তা সম্ভব। অর্থ পাচার সহজ, কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত আনা অনেক কঠিন এবং জটিল। যে বিশাল পরিমাণ অর্থ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়, তার মাত্র 1% অর্থ ফেরত আসে। গড় হিসাব করলে 5 থেকে 7 বছর ন্যূনতম পক্ষে সময় লাগে এই যে 1% ফেরত আনতে। কাজে এটা প্রক্রিয়াটাকে জটিল এবং দীর্ঘ, এটা মনে রাখতে হবে। ভবিষ্যতে টাকা পাচার রোধে সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, সাথে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের একদিকে উদ্যোগ, মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা যেহেতু একটা স্বাধীন সংস্থা, তারা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করবে। এর পাশাপাশি দুদক, যে দেশগুলোতে অর্থ পাচার হয়ে গেছে তাদের দুর্নীতি প্রতিরোধ যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে কাজ করবে। এইভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে খুব সফলভাবে বাংলাদেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা সম্ভব। যেই দলে ক্ষমতায় থাকুক না কেন, তাদের রাজনৈতিক অঙ্গীকারটা অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের অর্থ ফেরত আনা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই অঙ্গীকারটা থাকবে। যেটা প্রয়োজন হবে যে এই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক এবং প্রক্রিয়াগত দক্ষতার কথা যেটি বললাম, সেটি অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া কিছু টাকা ফেরত এনে দৃষ্টান্ত সৃষ্টি করার তাগিদ অর্থনীতিবিদদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। চীন ও বিমস্টেক দুটো সফরই প্রত্যাশা অনুযায়ী সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের তিনি এসব কথা জানান। শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে বলেন, ভারতের সাথে আলোচনা হয়েছে কিন্তু চূড়ান্ত কোনো কথা হয়নি। বাংলাদেশের প্রস্তাব ছিল তাকে ফেরত এনে বিচারের সম্মুখীন করা। অস্বস্তি তৈরি করে এমন বক্তব্য ভারত বাংলাদেশ দুপক্ষেরই বিরত থাকা উচিত বলে মনে করেন উপদেষ্টা। এছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এ মাসের শেষ দিকেই বাংলাদেশ সফর করবেন বলেও নিশ্চিত করেন তিনি। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। প্রায় নিশ্চিত হয়েছে, উনি যে আসবেন এটা অবশ্যই ফাইনালাইজ। তারিখটা নিয়ে একটু আমাদের মানে এখনও একটু ফ্লুইড আছে, কিন্তু আমার মনে হয় আগামী 2-1 দিনের মধ্যে আমরা তারিখ ফাইনালাইজ করে ফেলতে পারবো। এই মাসের শেষ দিকে হবে। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে 6 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিকেলে আজাদ ফিলিস্তিন ব্যানারে শিক্ষার্থীদের 7 জন প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দিয়ে এই দাবিগুলো জানান। সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ ইমরান জানান, সরকার দাবিগুলো মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। এর আগে বিকেলে 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে 70 ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন তারা। হজ এজেন্সির অব্যবস্থাপনা ও অসহযোগিতার কারণে কোনো ব্যক্তি হজ করতে না পারলে সেই সব এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, কিছু এজেন্সির অবহেলার কারণে 10,000 হজযাত্রী নিয়ে শঙ্কায় রয়েছে ধর্ম মন্ত্রণালয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
এজেন্সিগুলোর গাফিলতির কারণে প্রতি বছর হজ মৌসুমে কোনো না কোনো জটিলতা বা সংকটে পড়তে হয় বাংলাদেশের হজ যাত্রীদের। এবছর 29 এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঘোষণা করা হলেও এখনও মক্কা ও মদিনায় 10,487 জনের বাড়ি ভাড়া চূড়ান্ত করতে পারেনি 9টি হজ এজেন্সি। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী 18 এপ্রিলের মধ্যে ভিসা সম্পূর্ণ বাধ্যতামূলক থাকলেও এখনও হজ যাত্রীদের সকল ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এসব এজেন্সি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান ধর্ম উপদেষ্টা। মক্কায় 7,274 জন, মদিনায় 3,213 জন, মোট 10,687 জন হজ যাত্রীর বাড়ি ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজ যাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। ওই সৌদির নুসুক মাশআর অ্যাপসটা খোলা আছে, এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরে যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। হজ নিয়ে কোনো রকম দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন তাহলে ওই সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব। উপদেষ্টা বলেন, এবারের হজে সরকারি খরচে কোনো অতিথি নেওয়া হচ্ছে না। এছাড়া খরচ কমাতে হাজিদের সেবায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি অর্থ ব্যয়ে কোনো অতিথিকে আমরা হজে নিচ্ছি না। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে আসামির মনোনীত আইনজীবী উপস্থিত না থাকায় তুরিন আফরোজ নিজেই আদালতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ঘটনার আগে পরে তিনি অসুস্থ ছিলেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ফ্যাসিস্ট হাসিনার দোসর এই আইনজীবী জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার পরিকল্পনাকারী। জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতে আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে চট্টগ্রামে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে 16 এপ্রিল সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। অস্ত্রধারী ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফজলে করিমের জামিন শুনানি 20 এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম, তারা আমাদের প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরদের বিভিন্ন ট্রেনিং দিয়ে সাহায্য করেছেন। যত লোকের ইন্টারভিউ তারা নিয়েছেন, যে সমস্ত ম্যাটেরিয়াল তারা কালেক্ট করেছেন, সেই জিনিসগুলো আমরা চেয়েছি বিচারের স্বার্থে ব্যবহার করার জন্য। সেই তথ্যাদি পাওয়ার ব্যাপারেও আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। দেশের শ্রম খাতকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানিয়েছেন। TNZ লিমিটেড কর্তৃপক্ষ তাদের 4টি কারখানা বন্ধ করে দেয়, সেগুলো শ্রম মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শ্রমিকদের পাওনা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে সরকার পরিশোধ করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 46তম BCS এর লিখিত পরীক্ষা পেছানো সহ পরীক্ষা গ্রহণ পদ্ধতির সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSCর সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও দুপুরের পরে তারা কমিশনের গেট ভেঙে ভেতরে অবস্থান নেয়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে কমিশন কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহযোগিতায় দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 46তম BCS প্রিলিমিনারি পরীক্ষার মোট 21,397 জন উত্তীর্ণ হয়। কুমিল্লা মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঘনিষ্ঠজনরা বিভিন্ন মামলা দিয়ে এই নির্যাতন করছে বলে দাবি করেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মোল্লা মুজিবুল হক। এ সময় পুলিশের হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বিএনপি। আওয়ামী লীগের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছে এবং উপদেষ্টা আসিফের সাথে মিশে পুলিশের সহায়তায় বিএনপি নেতাকর্মীদের উপর পূর্ব ন্যায় জুলুম নির্যাতন শুরু করেছে। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে স্কোয়াডে রয়েছেন 15 জন। তাসকিনকে রেস্ট দেওয়ার পাশাপাশি তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। আতিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তবে এবার 2টি ম্যাচই হবে ঢাকার বাইরে, প্রথমটি হবে সিলেটে। আর সেই ম্যাচের জন্যই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নেই স্ট্রাইক বোলার তাসকিন আহমেদ। পরে এক ভিডিও বার্তায় তার না থাকার বিষয়টির ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। লিপু জানান, টেস্টে জয় নিশ্চিত করতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। তবে কয়েকজন ক্রিকেটার পিএসএল এ খেলতে যাওয়ায় অন্যদের জন্য সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। ইতিমধ্যে লিটন দাস পিএসএল এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। অ্যাজ ওয়েল নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। সাম্প্রতিক ভালো পারফরমেন্সের বিষয়টি মাথায় রেখে স্কোয়াডে জায়গা হয়েছে 4 পেসারের। তবে দলের মূল ভাবনা টপ অর্ডারের দুর্বলতা। প্রধান নির্বাচকের আশা, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে সেটি কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। জিম্বাবুয়ে অ্যাজ এ অপোজিশন আমি মনে করি যে কম্পারেটিভলি ইজিয়ার অপরচুনিটি তাদের জন্য, তাদের জায়গাটি সুসংগত করা এবং এই কারণে তাদেরকে লম্বা ইনিংস খেলার চেষ্টা করাটা খুবই উচিত এবং এটা আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। শান্ত ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এছাড়া দলে আছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী ওয়ানিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম সাকিব। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।